অভাবনীয় গণজাগরণ সৃষ্টি করে শাসক গোষ্ঠীকে নতি স্বীকার করে তাদের বিজয় ছিনিয়ে এনেছেন এবং সারা দেশের মানুষকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন। আমি অভিনন্দন জানাই জনাব গোলাম রাব্বানী সহ সকল সংগঠক কর্মী যারা দীর্ঘদিনের চেষ্টায় গণপ্রতিরোধের উপযোগী একটি সংগঠন গড়ে তুলেছিলেন এবং এই আন্দোলনকে তার সফল পরিণতিতে নিয়ে গিয়েছিলেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 17 জন লড়াকু বীর শহীদকে যারা আত্মাহুতি দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি সমবেদনা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যবৃন্দের প্রতি এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সবার প্রতি। সংসদ নির্বাচন অতি আসন্ন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। জনগণ বিভিন্নভাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি কিনা বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন সাংবাদিক ভাইরা বিভিন্ন নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞেস করছে। আমি একটি কথাই বলেছি যে জনগণই হলো আমার আশা আকাঙ্ক্ষা, জনগণের সুখে দুঃখে আপদে বিপদে আমি আছি। জনগণ যদি চায় যে গোলাম রাব্বানী আগামী এমপি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং বিজয়ী এমপি হিসেবে বেরিয়ে আসুক, তাহলে জনগণের আশঙ্কার সাথে বেমানি করে আমি কোনো রাব্বানী অন্য কোনো জায়গা থাকতে পারি না। জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছি। আগামীতে যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করবে, ততদিন পর্যন্ত জনগণের সাথে থেকে জনগণের ন্যায্য দাবি আদায়ে আমি কাজ করছি এবং ইনশাআল্লাহ কাজ করে যাব। জনতা এটাকে সিদ্ধান্ত করবে। তবে আমি আমার প্রতি অত্যন্ত আস্থাশীল। আমি জনগণকে চিনি, আমি কানসার্টের মানুষকে চিনি, আমি আমার নির্বাচন এলাকার মানুষকে চিনি। নতুন না, আমি ভুঁইপড়ের মতো এখানে হয়ে আসিনি। আমার কোনো ক্যাডার বাহিনী ছাড়াই, কোন রকম ছাড়াই আমি 5 বার এখানে পরপর নির্বাচিত এমপি হয়েছি। 32 বছর থেকে এখন পর্যন্ত আমাকে কেউ নির্বাচনে করে জনরাই আমাকে পরাজিত করতে পারেনি। এবং আমি বিশ্বাস করি সামনের দিনে ইনশাল্লাহ আমি নির্বাচিত, জনগণ আমাকে নির্বাচিত করবেন। যত রকমই ষড়যন্ত্র করা হোক আমি নির্বাচিত হব। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে গোলাম রাব্বানী নির্বাচন করে আমি খুশি হব। জনগণ, লেট দি পিপল ডিসাইড ইট। এইটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয় বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, বিশেষত বাংলাদেশের বিপ্লবী রাজনীতি। আমরা যদি বলি যে বাংলাদেশের একটা বড় ধরনের পরিবর্তনের যে রাজনীতি, সেই রাজনীতির একটা বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে যে জনগণ অস্বীকার করছেন বড় বড় রাজনৈতিক দল, আবার একই সঙ্গে কোনো নির্দিষ্ট বামপন্থী বা বিপ্লবী রাজনৈতিক দলের উপরে আস্থা স্থাপন করতে পারছেন না। আবার তাদের ক্ষোভ বিক্ষোভ নিয়ে তারা একটা লড়াইতেও এগিয়ে আসছেন, জীবন দিচ্ছেন। সেই ক্ষেত্রে তারা একটা সাংগঠনিক কাঠামো তৈরি করছেন নিজেরা, কিংবা এমন একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে তারা আকৃষ্ট হচ্ছেন যে সাংগঠনিক কাঠামো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, নির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে গঠিত একটা প্ল্যাটফর্ম। এইরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমার নিজের কাছে অনেক সময় তুলনা আসলে মনে পড়ে রাশিয়ার সোভিয়েত যেরকম নির্দিষ্ট অনেক পার্টি আছে তার মধ্যে, আবার পার্টির বহির্ভূত লোকও আছে, কিন্তু একটা সংগ্রাম কমিটি ধরনের জিনিস। সেইটা বাংলাদেশে আমার মনে হয় এমার্জ করছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই ধরনের সাংগঠনিক কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমার ধারণা। প্রেরণা এই অর্থে যে কানসার্টবাসী তারা প্রমাণ করেছে যে বুর্জুয়া শক্তিগুলির সাহায্য, সহযোগিতা, অংশগ্রহণ ছাড়াই জনগণের ঐক্যবদ্ধ শক্তি, সেই শক্তি দিয়েই তারা রাষ্ট্রশক্তিকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। এবং ক্ষমতাসীন বুর্জুয়া দল এবং জোট তারা একদিকে যখন জনগণ জানবাজি লড়াই লড়ছে তাদের অধিকারের জন্য, তখন গুলি চালাচ্ছে, আর অন্যদিকে ক্ষমতা বহির্ভূত বুর্জুয়া শক্তি, প্রধান যে বুর্জুয়া শক্তি, তারা তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, হাসান আজিজ বিতর্কে তারা লিপ্ত থাকছে। ফলে এটা পরিষ্কার যে এখানে জনগণের নিজস্ব শক্তি, সেই শক্তি দিয়েই তারা তাদের দাবি অর্জন করেছে এবং তারা এই রাষ্ট্রশক্তিকে পরাভূত করেছে। আর দিক নির্দেশনা এই দিক থেকে যে এই আন্দোলন দেশ কোন দিকে যাবে তারা একটা দিক নিশানাও হাজির করে দিয়ে গেছে। দ্বিদলীয় পাল্টাপাল্টির অসুস্থ যে রাজনীতি, কালো টাকা, সন্ত্রাসের যে নির্বাচন এবং তত্ত্বাবধায়ক বিতর্ক, এগুলি দিয়ে মানুষের মুক্তি আসবে না। তাহলে একযোগে সারা দেশের জনগণ, ঠিক কানসার্টের মতো সারা দেশের জনগণ যখন একযোগে এই ব্যাপারটা অভ্যুত্থান সফল করতে পারবে, তখনই জনগণের নিজস্ব শক্তি, জনগণের নিজস্ব রাজত্ব সেটা প্রতিষ্ঠা করতে পারবে। তবে এইভাবে খণ্ড খণ্ড আঞ্চলিক যে বিদ্রোহ, বিক্ষোভ বা অভ্যুত্থান, সেইগুলি খণ্ড খণ্ডভাবে এগুলির এই শিক্ষা সামনে আমাদের রাখছে যে সারা দেশে সমস্ত এই আন্দোলন
সমস্ত দেশের জনগণের অভ্যুত্থান সেগুলিকে গ্রথিত করতে হবে। আর তা করতে গেলে একটা আদর্শ ভিত্তিক সত্যিকারের বিপ্লবী দলের নেতৃত্বে সারা দেশের সমস্ত সংগ্রামগুলিকে যদি সমন্বিত করা না যায় তাহলে সেই লক্ষ্য অর্জিত হওয়া সম্ভব নয়। আমরা আশা করব কানসাটবাসী আগামী দিনের সেই সংগ্রামে কৃষকরা, শ্রমিকরা, জনগণের যে রাজত্ব, সেই রাজত্ব কায়েমের সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ বা সেই ঐতিহাসিক ভূমিকা আবারও পালন করবেন। সুতরাং রব্বানী সাহেবের যে পার্সপেক্টিভটা, সেটা ওই অঞ্চলের মানুষের দাবি দেওয়া পূরণের আন্দোলন কিংবা ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ হিসেবে, সাহসী নেতৃত্ব হিসেবে তিনি দিয়েছিলেন। সুতরাং সেটা ওই বিজয়ের পরে এটা আর ফার্দার অগ্রসর হয়নি। কারণ বিদ্যুৎ নিয়ে যে জটিলতা কিংবা উন্নয়ন কৌশলের যে রূপ, এবং কানসাটের মতো জনগণ যে সারা দেশেই ভুগছেন, এবং সেটা পেছনে যে একটা বড় ধরনের আন্তর্জাতিক এবং জাতীয় আধিপত্যের ব্যাপার আছে, দখলের ব্যাপার আছে, সেটা কানসাটের মানুষের কাছে পরিষ্কার হয়নি এই আন্দোলনের মধ্যে দিয়ে। তার ফলে কানসাটে এইটার একটা আমরা দেখতে পারি যে একটা পর্যায়ে গিয়ে এটার পরিণতিটা নির্বাচনের মধ্যে চলে যেতে পারে, মানে রব্বানী কেন্দ্রিক হয়ে যেতে পারে। এবং রব্বানী সাহেব সেখানে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে জনগণ হয়তো অনুভব করতে পারেন বা বিশ্বাস করতে পারেন, আস্থা স্থাপন করতে পারেন যে রব্বানী সাহেব এমপি হলে তাদের এই সমস্ত সমস্যাগুলি থাকবে না। এটা হচ্ছে ওই আন্দোলনের মধ্যে একটা সীমাবদ্ধতা, এবং এই সীমাবদ্ধতাটা ওইটার একটা অবধারিত ফলাফল। তো সেইটা কখনোই এটা যে হতে পারে, এটা আমাদের কানসার আন্দোলনের সময় আমরা মনে হয়েছিল, কারণ ওইটার একটা ইনহেরেন্ট ব্যাপারটাই তাই ছিল। সেটা হতে পারে, এবং রব্বানী সাহেব এমপি হয়ে জনগণের জন্য কাজ করতে পারেন, জনগণের জন্য কাজ নাও করতে পারেন, জনগণ আবার একটা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে। সবগুলো সম্ভাবনাই আছে। এই সম্ভাবনাগুলি থাকা সত্ত্বেও কানসাটে যে আন্দোলনটা হয়েছিল, সেখানে যে একটা জনগণের শক্তির যে প্রকাশ ঘটেছিল, সেটার গুরুত্ব কোনো অংশ খর্ব হয় না। কিন্তু এটাই দেখায় যে এইটা স্থানীয় ব্যাপার না, এবং এটার যে জাতীয় আন্তর্জাতিক মাত্রাটা আছে, এটা যোগ করাটা দরকার। এবং এই যোগ করাটা আমার মনে হয় যে বাংলাদেশের যারা জিনিসগুলি বোঝেন, যারা জিনিসগুলি জানেন, এবং যারা এইটার রাজনৈতিক মাত্রাটা অনুভব করতে পারেন, এটা আমাদের সকলেরই দায়িত্ব। নির্বাচনের ওই এলাকায় গণপ্রতিনিধি তো ছিলই, পার্লামেন্ট সদস্য ছিল, তাহলে এক দলের সদস্যের পরিবর্তে রব্বানী সাহেব হয়তো তিনিও পার্লামেন্টে একজন মেম্বার হয়ে আসবেন। কিন্তু একজন পার্লামেন্টের সদস্য হয়েই সেখানে এই যে সমস্যা, সারা দেশব্যাপী যে সমস্যা, এই সমস্যার সমাধান তিনি করতে পারবেন না। সেই একটা হলো যে সেখানে এই আন্দোলনটা বেগবান করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারবেন, কিন্তু এইটাকেই যদি তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হিসেবে স্থির করেন তাহলে তিনি ভুল করবেন। কারণ তার এখন যেই সংগ্রাম, আন্দোলন, যে দিক নির্দেশনা তার সামনে হাজির করেছে, গোটা জাতির সামনে হাজির করেছে, গোলাম রাব্বানী সাহেবের এর থেকে যদি সঠিক শিক্ষা তিনি নেন, তাহলে ইলেকশন উনি করবেন কি করবেন না, কিভাবে করবেন সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু সেই যে আকুতি বা যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা থেকে তিনি যদি সরে যান, তাহলে কিন্তু জনগণ থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। 30 জন মারা গেছে কিনা, আরো যদি 50 জন মারা যেতে হয়, তবু আমরা সেসব আন্দোলন করবই, চালাবই, আমরা। তো যতই গুলি গলাজ আর্মি বিটের যত প্রশাসন না কেন, তাতে যেতে আমাদের যেতে আরো যদি কিছু প্রাণ ঝরে যায় আমাদের, তবু আমরা আন্দোলন ছেড়ে যাব না। গুলি লাগুক, যাতে গলাগলি হয়, ফের আবার নামবে। কোন এরকম দুর্ঘটনা ঘটে বা এরকম আন্দোলন করতে যেতে হয়, আমি তার জন্য আমি প্রস্তুত আছি। আমাদের হটিনি, আজ পর্যন্ত হটবো না, ইনশাল্লাহ আজ পর্যন্ত হটবো না। জনগণ যেখানে যা মরবে, আমিও ওখানে যাই মরবো। আমার বেটা মরে গেছে, আমারও মরার কোনো টাইম নাই, আমিও মরে যাব। আমি বলেছি রব্বানীকে যে সরকারের কাছে আমি 18টা ছেলের দাবি দিয়েছি, আমি 18 ছেলেরই বুঝ লিব। উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো, উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও, কোন রোদে পুড়ে পুড়ে ধানের জীবন পেতে চাও মাগো, উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো, উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও। কত জল চোখে থাকে, সব জল মেঘে হয়ে উড়ে যাবে সোনা ডাঙা ছুঁয়ে মাগো, কত জল চোখে থাকে, সব জল মেঘে হয়ে উড়ে যাবে সোনা ডাঙা ছুঁয়ে। আমি সেই সোনার কিষান মাগো,
আমি সেই সোনার কিষান, সোনা ডাঙ্গা ধান খেতে বৈরি পিতার সাথে নীরব দৈরথে বুনি কালো ধান। আমি সেই সোনার কিষান মাগো, আমি সেই সোনার কিষান, সোনা ডাঙ্গা ধান খেতে বৈরি পিতার সাথে নীরব দৈরথে বুনি কালো ধান। মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ মাগো, মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ, তাই মাটির জবানে আমি ততই পুরুষ।